আসসালামু আলাইকুম। আজ 18 এপ্রিল 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল। প্রিয় দর্শক, শুরুতেই জানাচ্ছি শিরোনাম। হঠাৎ কেন ভয় পাচ্ছে ইসরায়েল? স্ত্রীর জন্য হুঙ্কার দিলেন ইমরান খান। যা ঘটছে পরিমণিকে নিয়ে। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের তাৎক্ষণিক প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। গত শনিবার রাতে এবং রোববার ভোর রাতে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। ইসরায়েল বলেছিল তারা এই হামলার জবাব দেবে। ইসরায়েলি সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান কানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলার জবাবে ইসরায়েল সম্ভাব্য বিভিন্ন উপায়ে আক্রমণ চালানোর পরিকল্পনা অনুমোদন করেছিল ইসরায়েলি মন্ত্রিসভা। এসব হামলা শিগগিরই পরিচালনা করার পরিকল্পনাও ছিল। কানের খবরে বলা হয়, একটি সিনিয়র সূত্র তাদেরকে জানিয়েছে যে জবাবটা আর পরিকল্পনা মতো হচ্ছে না। কূটনৈতিক স্পর্শকাতরতার জয় হয়েছে, জবাব দেওয়া হবে, তবে তা দৃশ্যত হবে যে পরিকল্পনা করা হয়েছিল তার চেয়ে ভিন্নভাবে। নেটওয়ার্কটি জানায়, খুব সম্ভবত হামলার যে পরিকল্পনা অনুমোদন করা হয়েছিল তার চেয়ে অনেক দুর্বল হবে এই জবাব। কানের খবরে আরও বলা হয়, পাশ্চাত্যের কূটনীতিবিদেরা বলছেন ইসরায়েল যে সাড়া দেবে তা বোঝা গেছে। এদিকে ওয়াইনেট নিউজ সাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি নেতৃত্ব এবং সামরিক কর্মকর্তাদের বেশিরভাগই ইরানকে জবাব দেওয়ার ধারণাকে সমর্থন করে, তবে কেউ কেউ এর বিরোধীও। বিশেষ করে শাস নেতা আরিয়েহ দেরি উত্তেজনা বাড়ে এমন কিছু করা থেকে বিরত থাকার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনীর সাবেক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ডোরান গ্যাভিস বলেছেন, বিমান বাহিনী ইরান থেকে ভবিষ্যতের হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে, কারণ তেহরান ইসরায়েলি হামলার তাৎক্ষণিক বদলা নেয়ার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, ডোরান বর্তমানে রিজার্ভ বাহিনীতে কাজ করছেন। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে সাফল্য পর্যালোচনা করছে ইসরায়েলি বিমান বাহিনী। তারা সম্ভাব্য বাড়তি হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আমরা পরবর্তী সময়ের জন্য নিজেদের প্রস্তুত করছি। উল্লেখ্য, গত 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় 2 শীর্ষ কমান্ডার সহ 7 জন নিহত হওয়ার প্রেক্ষাপটে ইরান গত শনিবার ও রোববার ব্যাপকভাবে ইসরায়েলে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই প্রথম ইসরায়েলে সরাসরি হামলা হলো। জেল থেকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ছেড়ে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ক্রিকেটার রাজনীতিক ইমরান তার স্ত্রী বুশরা বিবিকে আটক করার জন্য সরাসরি মুনিরকেই দায়ী করেছেন। একাধিক মামলায় অভিযুক্ত ইমরান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দী। সেখানেই বেশ কয়েকটি পাক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় দেশের সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের প্রধান। পরে ইমরানের এক্স হ্যান্ডেল থেকে একটি দীর্ঘ পোস্ট করে এই কথোপকথনের সারাংশ তুলে ধরা হয়। ওই এক্স পোস্ট অনুসারে ইমরান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন, সেনাপ্রধান আসিম মুনির আমার স্ত্রীকে আটক করায় সরাসরি যুক্ত। তারপরেই সেনাপ্রধানকে হুঁশিয়ারি দিয়ে তার মন্তব্য, যদি আমার স্ত্রীর কিছু হয় আমি আসিম মুনিরকে ছেড়ে দেব না। যতদিন বেঁচে থাকবো আসিম মুনিরকে ছাড়ব না। উনি যা যা অসাংবিধানিক এবং অবৈধ পদক্ষেপ করেছেন সব ফাঁস করে দেব। প্রসঙ্গত, একটি দুর্নীতি মামলায় এবং অবৈধ বিয়ে সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত ইমরান পত্নী বুশরা। বর্তমানে তিনি ইসলামাবাদ সংলগ্ন শহরতলি বানিগালা এলাকার বাড়িতে বন্দী। ইমরান স্ত্রীর আটক হওয়ার প্রসঙ্গেতে বটেই 5 দিনে তাকে 3টি মামলায় অভিযুক্ত করা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাক সেনাপ্রধানকে জঙ্গলের রাজা বলে কটাক্ষ করে বলেছেন, যদি উনি মনে করেন তবে নওয়াজ শরীফের বিরুদ্ধে হওয়া যাবতীয় মামলার কথা উনি ভুলে যেতেই পারেন এবং আমায় 5 দিনে 3টি মামলায় অভিযুক্ত করতে পারেন। ইমরানের সঙ্গে পাক সেনার সম্পর্ক বরাবরই মধুর। একদা সেনার সমর্থনেই তিনি ইসলামাবাদের মসনদে বসেছিলেন বলে জনশ্রুতি রয়েছে, কিন্তু ক্রমে সেই সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়। সেনার মদতেই তাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয়েছে বলে দাবি করেন ইমরান। সম্প্রতি পাকিস্তানের সাধারণ নির্বাচনে সর্বাধিক আসন পেয়েছিলেন ইমরানের দল সমর্থিত নির্দল প্রার্থীরা, কিন্তু শাহবাজের দল বিলাওয়াল ভুট্টো জারদারির দলের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করে। ইমরান শিবিরের বক্তব্য, তাদের ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতেই ওই 2 দলকে মিলিয়ে দিয়েছে সেনা। ইমরান এই সংঘাত কাপ্তানের সাম্প্রতিক মন্তব্যের পর আরও তীব্র হলে বলে মনে করা হচ্ছে। এবার দেশের খবর। ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যা চেষ্টা, ভাঙচুর ও ভয় ভীতি দেখানোর মামলায় আলোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।
গত 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরিমণি সহ জুনায়েদ বগদাদি জিমিকে অভিযুক্ত করা হয়েছে। তবে ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি। বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জানা গেছে এসব তথ্য। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন বলেন, পরিমণি সহ দুজনের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছি। এখন সাক্ষীরা আদালতে এই মামলার অভিযোগ প্রমাণ করবে। বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছে, 2021 সালের 8 জুন রাতে আসামি পরিমণি অসৎ উদ্দেশ্যে বাদী নাসির উদ্দিন মাহমুদকে ফাঁদে ফেলে সুসম্পর্ক সৃষ্টি করে ঢাকা বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে ফ্রিতে 3 লিটারের ব্লু লেবেল মদ পার্সেল নিতে না পেরে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন। পরিমণি ইচ্ছাপূর্বকভাবে বাদীর দিকে অ্যাস্ট্রে ছুঁড়ে মেরে তার ডান কানের উপরে মাথায় আঘাত করে জখম করেন। এছাড়া আসামিদের ছোড়া ভাঙা গ্লাসের টুকরায় বাদীর বুকে লাল চিহ্নিত স্ক্র্যাচ মার্কযুক্ত জখম করে ও ক্লাবের বারের ভেতরে যত্রতত্র গ্লাস, কাচের বোতল, অ্যাস্ট্রে ইত্যাদি ছুঁড়ে ফেলে তাণ্ডব করে, যার ফলে আসামি পরিমণির বিরুদ্ধে বাদীর আনা 323/506 ধারার অপরাধ করেছে মর্মে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বারের ভেতরে তাণ্ডব করতে থাকলে সাক্ষী তুহিন সিদ্দিকীকে বাদী নাসির আসামিদের নিয়ে বার থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন। তখন আসামি জুনায়েদ বগদাদি জিমি তেড়ে এসে বাদী নাসির মাহমুদকে গালমন্দ করতে করতে এবং হুমকি প্রদর্শনপূর্বক 2-3টা কিল ঘুষি মারেন। এতে আসামি জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে বাদীর আনা অভিযোগ মতে 323/506 ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামি ফাতেমাতুজ জান্নাত বনি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তার বিরুদ্ধে বাদীর আনা কোনো অভিযোগের সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। এর আগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে একই বছরের 18 জুলাই এই মামলাটি গ্রহণ করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত 1:15টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। এক পর্যায়ে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন। বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথা এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। মামলায় আরও বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময়ই অদ্ভুত ডিজিটের কিছু নাম্বার থেকে কল আসে। আপনি যখন সেই কলটি ধরেন তখন আপনার তথ্যগুলো ফাঁস হয়ে যাবার আশঙ্কা থাকে। আপনি সেই কলটি ধরে হ্যালো হ্যালো করছেন, আর এই সময়ের মধ্যেই, সেটা খুবই অল্প সময়, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার তথ্যগুলো হ্যাকাররা নিয়ে নিচ্ছে। আপনার মোবাইলে যে যে তথ্য আছে সেগুলো অন্যের কাছে চলে যাচ্ছে। সেই জন্য যখনই আপনার মোবাইল ফোনে অদ্ভুত নাম্বারের কোনো কল আসবে, সেই সমস্ত কল আপনি অ্যাভয়েড করবেন, আপনি কেটে দেবেন, অবশ্যই রিসিভ করবেন না, কারণ এইসব কল সম্পূর্ণভাবেই ফাঁদ তৈরির জন্য করা হয়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। ছিল ধুধু মরুভূমি, হয়ে গেল সবুজ ঘাসে ঢাকা মরুদ্যান। সৌদি আরবে ঘটেছে এমন কাণ্ড। বৃষ্টির কারণেই প্রকৃতির এই রূপ বদল প্রথমবার দেখে স্থানীয় বাসিন্দারা চমকে গিয়েছিলেন। মরুভূমির মাঝে সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ ভূমি, তাতে ফুটে রয়েছে ছোট ছোট ফুল। দেখে অনেকেই বলছেন, প্রকৃতির কি ক্ষমতা তাই স্পষ্ট। শুধু চোখের আরাম নয়, মরুভূমির মাঝে এই এক টুকরো সবুজ ভূমি পুরো এলাকার বাস্তুতন্ত্রেও বদল এনেছে। মরুভূমিতে এখন চড়ে বেড়াচ্ছে গবাদি পশুও। কিন্তু কেন হঠাৎ এমন হলো? সাম্প্রতিক প্রচুর বৃষ্টি হয়েছে ওই মরুভূমিতে। সে কারণে মক্কা এবং মদিনার মাঝে মরুভূমির এই অংশ সবুজ হয়ে উঠেছে। বন্ধা জমিতে গজিয়ে উঠেছে ঘাস। সৌদি আরবের পশ্চিমাঞ্চলেই এমনটা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন অতিবৃষ্টি এর কারণ। এমনিতে এই অঞ্চলে বৃষ্টি হয় না, সেখানে অতিবৃষ্টি হওয়ার জন্য এমনটা হয়েছে। বৃষ্টির কারণে ভিজেছে মাটি, আর তাতেই জন্মেছে উদ্ভিদ। এই সবুজ ভূমির ছবি বহু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে সবুজ ঘাসে ঢাকা এলাকায় চড়ে বেড়াচ্ছে উট। রুক্ষ জমির মাঝে এই সবুজ চোখে পড়ার মতো। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সেখানে তাঁবু খাটিয়ে থাকার ইচ্ছা প্রকাশ করছে। অনেকে আবার বলছে সেখানে রিসোর্ট চালু করা উচিত। 2023 সালের শেষ দিক থেকেই ওই এলাকা এভাবে সবুজ হয়ে উঠেছে। নভেম্বরে সৌদি আরবের পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তর সীমান্ত সংলগ্ন আল জাওয়াফ, হায়েল, আল কাশিবে তুমুল বৃষ্টি হয়েছিল। সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। এর ফলেই বৃদ্ধি পেয়েছিল সবুজ। বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ুর পরিবর্তনই এর প্রধান কারণ। সাম্প্রতিক অতীতে তাই বারবার সবুজ হয়ে উঠছে সৌদির মরুভূমি। 2023 সালের জানুয়ারিতেও এই ঘটনা দেখা গিয়েছিল। এমনিতেই সৌদি আরব প্রশাসন দেশে সবুজের মাত্রা বৃদ্ধির জন্য নানা প্রকল্প গ্রহণ করেছে। মরুভূমিতে বাঁচে এমন গাছ আরও বেশি করে রোপণ করে মরুভূমির আয়তন কমাতে চাইছে। 2021 সালে প্রশাসন একটি পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে মরুভূমিতে বাঁচে এমন 45 কোটি গাছ লাগাবে প্রশাসন। পাশাপাশি বনভূমি সংরক্ষণেরও চেষ্টা চলছে। সৌদি আরবে 27 লাখ হেক্টর বনভূমি রয়েছে। কোনোভাবেই যেন সেগুলোকে মরুভূমি গ্রাস করতে না পারে সেজন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সৌদি আরবে 15টি এলাকা তাদের জীববৈচিত্র্যের জন্য সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। তার মধ্যে 12টি স্থলভাগে এবং 3টি সমুদ্রের নিচে রয়েছে। দিনরাত চেষ্টা করে সৌদি প্রশাসন যখন বনভূমির আয়তন বৃদ্ধি করছে, তখনই মরুভূমির মাঝে তৈরি হল মরুদ্যান। ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় ইসরায়েলের 14 সেনা আহত, তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে বলে লেবাননের হিজবুল্লাহ বুধবার জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এই হামলায় তাদের 14 সৈন্য আহত হয়েছে। আহত সেনাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। জবাবে লেবানন থেকে আরব আল আরামশে বেদুইন গ্রামের দিকে গোলাবর্ষণের বেশ কয়েকটি উৎস সহ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ শনাক্ত করার পরে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলি ইয়েনেট নিউজ সাইট জানিয়েছে, ইসরায়েলে ওই সৈন্যরা গ্রামের একটি কমিউনিটি সেন্টারে ছিল। এর আগে গত মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ফিল্ড কমান্ডার সহ 3 জন নিহত হন বলে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে। পরে বুধবার ইসরায়েলের বিমান বাহিনী জানায়, তাদের যুদ্ধ বিমান পূর্ব লেবাননের বালবেকের উত্তরে হিজবুল্লাহর অবকাঠামোতে আঘাত করেছে। যদিও লেবাননের দক্ষিণ সীমান্ত অঞ্চলেই ইসরায়েল এতদিন তার বেশিরভাগ হামলা চালিয়ে এসেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা 6 মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এর জেরে লেবানন সীমান্তেও হামলার মুখে পড়েছে ইহুদিবাদী এই দেশটি। লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। মূলত গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলি বিনিময় করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 2006 সালের যুদ্ধের পর এটি ইসরায়েল লেবানিজ সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা। এই লড়াই আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে গত শনিবার রাতে 3 শতাধিক বিস্ফোরক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধমূলক আক্রমণের পরে এই উদ্বেগ আরও বেড়েছে। ইরানের সেই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল। রয়টার্সের তথ্য অনুযায়ী হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত 240 জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং 68 জন বেসামরিক নাগরিক সহ কমপক্ষে 370 জন লেবানিজ নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় সৈন্য ও বেসামরিক নাগরিক সহ 18 জন ইসরায়েলি নিহত হয়েছে। হামাস প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের পক্ষে থাকায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে স্বাগত জানিয়েছেন। শুক্রবার হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট। বুধবার আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পার্লামেন্টারি গ্রুপের বৈঠকের আগে লিখিত বিবৃতিতে হামাস এরদোয়ানকে এই স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা এবং তাদের স্বদেশের মুক্তির সংগ্রামে এরদোগানের মর্যাদাপূর্ণ অবস্থানের জন্য হামাস তুরস্কের কাছে ঋণী থাকবে। এই অবদান তাদের দেশের জনগণ মূল্য দেয়। ফিলিস্তিনের বর্তমান অবস্থায় তাকে পাশে পেয়ে আমরা গর্বিত। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলে দখলদারিত্বের বিপক্ষে এরদোগানের সাহসী বক্তব্য এবং ভ্রাতৃপ্রতিম অবস্থান ফিলিস্তিনের মানুষ মনে রাখবে।
ফিলিস্তিনি জনগণ তার কথা কখনো ভুলবে না। এর আগে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ। তিনি বলেন, গাজায় ইসরায়েলের নিষ্ঠুরতা ও গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানোয় পশ্চিমাদের সমালোচনা করে এরদোয়ান বলেন, যখন সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েল হামলা চালায় তখন পশ্চিমারা এই ঘটনায় চুপ ছিল। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।